আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৫৯। সারিকার চেম্বারে বসে আছে মিশির। এইমাত্র তার একটা দাঁতের ফিলিং করিয়ে দিয়েছে স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ বেশ অশান্তিতে ছিল দাঁত ব্যথা নিয়ে। চেয়ারে বসে আশেপাশে দেখছে মিশির। সারিকা জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে নিজের সহযোগীদের কিছু বলছে। আরও দুজন রোগী অপেক্ষা করছে। তাদের অবশ্য সরাসরি সারিকা দেখবে না, খুব গুরুতর কিছু নয়, অ্যাসিস্ট্যান্টরাই সামলে নেবে। কিছুক্ষণ স্থির বসে গালে হাত দিয়ে স্ত্রীর কর্মকাণ্ড লক্ষ্য করে গেল মিসির। বরিশাল থেকে ফিরেছে অনেকদিন পেরিয়ে গিয়েছে, অথচ তাদের মধ্যে এখনো কিছু স্বাভাবিক হয়নি। অবশ্য তাদের মাঝে স্বাভাবিক কিছু কোনো কালে ছিল না। স্বামী স্ত্রীর দায়িত্ববোধের সম্পর্ক বয়ে এসেছে দুজনেই। মিসিরের এতকাল মনে হতো এটাই সঠিক, এটাই প্রথা, এভাবেই হয়ে আসে এমন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যাদের মাঝে অন্তরের সম্পর্ক নেই। প্রথমটায় মিসির চেষ্টা করত সারিকাকে আগলে রাখার, তার মনটা বোঝার। কিন্তু ইদানিং আর সেই ইচ্ছা হয় না। নিজ স্ত্রীকে মানুষ কম, ছায়া বেশি মনে হয় তার। যে ছায়া অতীতের বৃত্ত থেকে বেরোতে পারছে না। অপরাধবোধ জাগে মিছিরের মনে। সারিকাকে হয়তো সে ফাঁদে আটকে রেখেছে, বন্দি করে ফেলেছে দাম্পত্য নামক এক খাঁচায়। যে পাখির ডানা ঝাপড়ে নিজের মতো উড়ে চলার শখ, সেই পাখি খাঁচায় নেতিয়ে পড়েছে সম্পর্কের ঘানি টানতে টানতে। অ্যাপ্রন গ্লাভস খুলে নিজেকে গুছিয়ে নিয়ে সারিকা চিন্তায় ডুবে থাকা স্বামীর দিকে তাকালো। মিসিরকে অত্যন্ত ভাবুক দেখাচ্ছে, সে এগোলো। আমার শেষ, চলো। মিসির খানিকটা চমকিত হয়ে ভাবনা থেকে বেরোলো। তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে পড়লো। বাক্য ব্যয় না করেই চেম্বারের বাইরে হাঁটা দিল। আজ মূলত কিছু কেনাকাটা করার আছে দুজনের। সামনেই পরপর বেশ কিছু দাওয়াত আছে। উপহার, পোশাক আশাক এসব ক্রয় করা আজকের মূল পরিকল্পনা। মিসিরের সঙ্গে গাড়িতে করে শপিং মলে পৌঁছালো সারিকা। দুজনেই ভেতরে ঢুকলো। আশেপাশে মানুষের ভিড় মোটামুটি। পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে কেনাকাটা করতে এসেছে অনেকেই। তারা দুজন প্রথমে একটা গিফট শপে ঢুকলো। উপহারগুলো কেনা হয়ে যেতেই চলল জামা কাপড়ের দিকে। একটা শাড়ির দোকানে ঢুকতেই তাদের সোফায় বসতে দেয়া হলো। স্টাফ পছন্দ জেনে একে একে সবকিছু মেলে দেখাতে লাগলো। সারিকা শাড়ি বেছে বেছে দেখছে, আর মিশি চুপটি করে বসে আছে। সমস্ত পথ আর কেনাকাটার সময় সে খুব দরকারি ছাড়া বিশেষ কোনো কথা বলেনি সারিকার সঙ্গে। মনে মনে ভাবুক হলো সারিকা। অতঃপর কি যেন ভেবে একটা হলুদ পার্টি শাড়ি কাঁধে ফেলে স্বামীর দিকে ফিরল। মোলায়েম হেসে বলল, কেমন লাগছে আমাকে, এটা নেই? মিশিরের দৃষ্টি প্রসারিত হলো। বিস্মিত সে। শাড়িকে অধিকাংশ নিজের পছন্দে চলতেই ভালোবাসে। মিশিরেরও তাকে তার মতো করেই ভালো লাগে। তবে সরাসরি এভাবে জিজ্ঞেস করাটাই প্রথম। তাই প্রথম কিছু সেকেন্ড মিশির উত্তর করতে পারল না। পরে গলা খাকারি দিয়ে বলল, সুন্দর লাগছে, নিয়ে নাও। সুন্দর? সুন্দর হলে চলবে না, আমার চমৎকার লাগবে। বাচ্চামো জেদ ধরে হলুদ শাড়ি সরিয়ে এবার একটা বেগুনি বর্ণের শাড়ি বেছে নিল সে। সেটাও উল্টে পাল্টে দেখে বিরক্ত হয়ে অন্য শাড়িগুলো দেখতে লাগলো। যেটাই হাতে লাগছে সেটাই দুমড়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। মিসির ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো স্ত্রীর কাণ্ড কারখানা। সারিকার হঠাৎ এমন আগ্রাসী আচরণে স্টাফরাও অবাক, কিন্তু কাস্টমারের সঙ্গে কঠোর কথা বলতে পারছে না। শেষমেশ মিসিরই নিজের হাত বাড়িয়ে দিল। সারিকা তখন একটা কচুপাতা বর্ণের চিকচিকে জরির কাজ করা শাড়ি নেড়েচেড়ে সরিয়েই রাখছিল, কিন্তু এর আগেই মিসিরের হাতটা তার হাতের উপর চেপে বসলো। অবাক হয়ে স্বামীর দিকে তাকালো সে। মিসির মুখে কিছু বলল না, শাড়িটা তুলে সারিকার কাঁধে ছড়িয়ে খানিকটা দূরে সরে বসলো। বেশ আগ্রহ নিয়ে দেখলো অর্ধাঙ্গিনীকে। সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মিসির থুতনিতে আঙুল ঘষতে ঘষতে এত গভীর দৃষ্টিতে তাকে দেখছে যে সারিকার মনে হলো তার পেটে অসংখ্য প্রজাপতি উঠতে শুরু করেছে। লজ্জা পেল সে। উজ্জ্বল গাল দুটো তপ্ত হলো। মিসি নিজের পর্যবেক্ষণ শেষ করে বলল, চমৎকার। ওই একটা প্রশংসার শব্দই সারিকার বুকে দামামা বাজিয়ে দিল। অজান্তেই ঠোঁটে লাজুক হাসি ভর করল। শেষমেশ কচুপাতা রঙের জরির কাজের শাড়িটাই কিনল সারিকা। দুজনই পাশাপাশি হেঁটে দোকান থেকে বেরিয়ে আসছিল। ঠিক এমন সময়ে মুখোমুখি এসে পড়ল এক রমণী। লম্বা ফিনফিনে এক সুদর্শনা, গায়ে জড়ানো টেন্ডি পাকিস্তানি সালোয়ার কামিজ। ওড়নাটা সরু ভাঁজ করে কাঁধের একপাশে ঝুলিয়ে রেখেছে। হাতে বেশ কিছু শপিং ব্যাগ। রমণীকে দেখে মিশি থমকে দাঁড়ালো। অপরদিকে সেই রমণীও গভীর জলজলে দৃষ্টিতে দেখে গেল মিশিরকে। এক নমনীয় হাসি ফুটল তার ঠোঁটে। কেমন আছো মিশির? মিশিরকে বিব্রত দেখালো, সাথে খানিকটা বিষণ্ণও। সারিকা একবার স্বামী, অতঃপর সেই রমণীর দিকে তাকালো। কৌতূহল ফুটল তার চেহারায়। মিশির শেষমেশ একটি নিঃশ্বাস ফেলে জানালো, ভালো আছি, তুমি কেমন আছো আরোয়া?
মেয়েটার নাম আরোয়া। মনে মনে আওড়ালো সারিকা। চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছে। মস্তিষ্কের বুঝে উঠতে খানিকটা সময় লাগলো। মনে পড়তেই সারিকা নিজের জায়গায় জমে গেল। অবিশ্বাস নিয়ে তাকালো। আরোয়া বিয়ের আগেই বলেছিল মিশির, একটা মেয়েকে একপাক্ষিক ভালোবাসতো সে। সেই মেয়েটা এখানে তাদের সামনে দণ্ডায়মান। আমি ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আরোয়া মিষ্টি কণ্ঠে জবাব দিল, তার দৃষ্টিতে আবেগের প্রজ্বলন স্পষ্ট, যেন তারা ফুটেছে চোখ দুটোর মাঝে। সারিকার ভীষণ অস্বস্তি হলো, বুকের মাঝে একটা চাপা আতঙ্ক ভর করলো। স্ত্রীর হাঁসফাঁস ঠিকই খেয়াল করলো মিশির। তৎক্ষণাৎ আলগোছে একটি হাত বাড়িয়ে সারিকার কোমরের পাশে হাত রেখে কাছে টেনে নিল সে। নিজের সাথে ধরে রেখে মৃদু হেসে আরোয়াকে জানালো, ওকে তুমি প্রথম দেখছো, পরিচয় করিয়ে দেই, মাই লাইফ মাই ওয়াইফ সারিকা বিনতে আহমদ। চোখ পিটপিট করলো সারিকা, মুখ তুলে মিশিরের সমুজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর যে দামামা ক্ষণিক আগে বাজতে শুরু করেছিল সেটা আবার চড়াও হলো। সকাল ৯টা, কোর্ট প্রাঙ্গণে ব্যস্ত পদচারণা। কালো কোট পরনে আইনজীবীগণ নিজেদের কাজে যাচ্ছে দ্রুত পদক্ষেপে। চাওয়ালারা হাঁকডাক করছে। বারান্দায় পাতা বেঞ্চিতে সাহায্য প্রার্থীরা বসে আছে। কেউ বা চা পান করতে করতে নিজেদের কেসের অন্তিম আলোচনা সেরে নিচ্ছে। এমন সময়ে বাইরে এসে থামলো একটি গাড়ি। ভেতর থেকে বের হলো নীরব। কালো স্যুট পরনে, কোট আপাতত ভাঁজ করে বাহুতে ঝুলিয়ে রাখা, হাতে ফাইল এবং কাগজপত্র, চুলে আঙুল বুলিয়ে সে সরে দাঁড়ালো। গাড়ির অপর দরজাটা খুলে গেল। অভ্যন্তর থেকে বেরিয়ে এলো সাইবান। কালো ট্রাপ ডিজাইন করা সাদা শার্ট আর বাদামি ট্রাউজার পরিধানে। শার্টের হাতা কনুই অবধি গুটিয়ে রেখেছে। তার একটি হাতে ধরা, অপর একটি নমনীয় হাত। সযত্নে ওপাশের মানুষটাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলো সে। বাইরে পা রাখলো ইরাম। হালকা সবুজাভ শাড়ি পরনে তার, চুলগুলো বেনি পাকিয়ে রাখা। প্রথমবার সাইবানের দিকে তাকিয়ে পরক্ষণে কোর্ট প্রাঙ্গণে দৃষ্টি ফেলল সে। বুকের ভেতরে অসহনীয় চাপটা ফিরে এলো। জীবনে কোনোদিন কোর্ট কাছারি চক্করে পড়া হয়নি তার। শুধু সিনেমায় টুকটাক দেখা হয়েছে, তবে বাস্তব জীবন তো আর সিনেমা নয়। সামনে আদালত ভবন, আশেপাশে সবার চিন্তিত উপস্থিতি এবং উকিল প্রার্থীদের ছোটাছুটি ইরামকে খানিকটা ভয় পাইয়ে দিল। সাইবান স্ত্রীর আতঙ্ক ঠিক অনুভব করতে পারল। তাই নিজের হাতে থাকা স্ত্রীর হাতটা তুলে হালকা চুমু দিয়ে বলল, আম হেয়ার মাই প্রেশিয়াস। ইরাম খানিকটা বিস্মিত হলো। পর মুহূর্তে মৃদু হেসে মাথা দোলালো স্বামীর উদ্দেশ্যে। নীরব হাত ঘড়ির দিকে চেয়ে বলল, চল সাইবান এগোই, স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ভেতরে প্রবেশ করলো সকলে। বারান্দায় সারি সারি লাইন ধরে বেঞ্চ পাতা, অধিকাংশ দখল হয়ে গিয়েছে। সাইবান খুঁজে একটা জায়গা বের করলো, ইরামকে বসালো সামনে। সে আর নীরব দাঁড়িয়ে রইল। মিনিট বিশেকের মধ্যেই নীরবের সিনিয়র পৌঁছে গেল। সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির চৌধুরী। বয়স 50-এর কোঠায় হলেও শারীরিক গঠন অত্যন্ত সুঠাম। আধপাকা চুল এবং চিবুকে ধূসর দাড়ির রেখা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তিনি। অবয়বে সেই প্রভাব স্পষ্ট। দুর্বলভাবে নিম্ন আদালতের কিছু কেস লড়েন। তার মধ্যে ইরামের কেস একটি। শিশির চৌধুরীর সঙ্গে রয়েছে আরও একজন জুনিয়র অ্যাডভোকেট। তিনি এসে বিনা বাক্য ব্যয়ে শুধুমাত্র তাকিয়ে সাইবান এবং ইরামকে দেখলেন। ইরাম সালাম দিতেই সেটি খুব সংক্ষিপ্তভাবে গ্রহণ করে অগ্রসর হলেন। আজ প্রথম শুনানি। আদালতে এখনও ইজানের উপস্থিতি চাওয়া হয়নি, শুধু ইরামের হাজিরা চাওয়া হয়েছে। তাই ইজান বাড়িতেই। তারা সকলে যখন ধীরে ধীরে বারান্দা দিয়ে কোর্টরুমের দিকে এগোচ্ছে, তখন বাইরে এসে থেমেছে ভিন্ন একটি গাড়ি। সাইবানের পাশে হাঁটতে হাঁটতে মুখ ঘুরিয়ে তাকালো ইরাম। অজান্তে চোখ পড়ল তার দৃশ্যটার ওপর। গাড়ির দরজা খুলে বাইরে পা রাখলো অরণ্য। তার সুদীর্ঘ সুদর্শন অবয়ব সকালের মিষ্টি রোদের আলোয় দেখালো প্রীতিকর। আশেপাশে বেশ কিছু মানুষ ঘুরে ঘুরে তাকালো দেখার জন্য। কালো ফর্মাল পোশাকে অরণ্যকে আলাদা ধরনের পুরুষালী দেখাচ্ছে। হাত চোখে কোনো চশমা নেই, আছে শুধু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। দূর থেকে ইরামের সঙ্গে চোখাচোখি হলো তার, তাতে ঠোঁটের সে হাসিটি দ্বিগুণ বিস্মিত হলো। ইরাম সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল, তাকালো ভিন্ন দিকে। সিনেমায় দেখানো রাজপ্রাসাদের মতো বিশাল নয় কোর্টরুম, বরং মাঝারি আকৃতির। তাও সামনে সার দিয়ে বেঞ্চ পেতে রাখার কারণে সংকীর্ণ হয়ে এসেছে। সামনে মাঝখান বরাবর বিচারকের আসন, যেটা বর্তমানে ফাঁকা। ডান পাশে পেশকারের টেবিল, মাথার উপরে ঝুলছে বেশ কত পুরাতন ফ্যান, যার ক্যাচর ক্যাচর শব্দ হচ্ছে। বেশিরভাগ বেঞ্চ ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে অন্যান্য মামলার বাদী বিবাদী পক্ষের উপস্থিতিতে। মাঝখানের দিকের কিছু জায়গা খালি আছে। রুমের বাতাস জুড়ে পুরনো ফাইলের ঘ্রাণ, সেই বাতাসে ভেসে বেড়াচ্ছে লোকজনের চাপা গুঞ্জন। ইরাম রুমে প্রবেশের আগে দাঁড়িয়ে খানিক লম্বা শ্বাস টানল।
চোখ মেলে তাকালো দরজার দিকে। একটা রংচটা সিলভার প্লেটের ওপর খচিত নাম ফলক। বিচারক সৈয়দা ফারহানা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ ও বিচারক, পারিবারিক আদালত। ইরামের বুকে সামান্য কম্পন তৈরি হলো। যে দুয়ারে পা রাখছে সেই দুয়ার থেকে বেরোনোর সময় পরিস্থিতি কেমন হবে জানা নেই। ইজান যেন শুধু তার হয়ে থাকে, এটুকুই কাম্য মাতৃহৃদয়ের। যে ছোট্ট প্রাণের জন্য এত লড়াই, সেই ছোট্ট প্রাণের জীবনে যেন ওই লোকটার ছায়াও না পড়ে। আমাকেই ভাবছো কবিতা? কণ্ঠটা ইরামের কানে বুঝি বিষ ঢেলে দিল। ভ্রুকুচকে চাপা ক্ষোভ নিয়ে পিছনে তাকালো সে। দণ্ডায়মান অরণ্য, পাশেই অরণ্যর আইনজীবী, মধ্যবয়সী এক মহিলা, চোখে মুখে কঠোর ব্যক্তিত্বের ছাপ। খানিকটা কুটিল বোধ হলো। ইরামের দিকে এক নজর চেয়ে সে দ্বিতীয়বার তাকালো না। অরণ্যকে কিছু একটা বলে একদম নিঃশব্দে ঢুকে গেল কোর্টরুমে। পিছনে পিছনে তার দুজন জুনিয়র অ্যাডভোকেট নীরব এবং শিশির চৌধুরীও ভেতরে চলে গিয়েছে। শুধু সাইবান পেছনে ঘুরে তাকালো। অরণ্যকে দেখে তার মাথায় রক্ত চড়ে গেল, তবে নিজেকে শান্ত রাখলো সে। ধীর পায়ে অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে দাঁড়ালো, কাঁধে হাত রেখে নিকটে টেনে বলল, কোনো সমস্যা? ইরাম সাইবানের দিকে চেয়ে মাথা নাড়ল। তারপর তীক্ষ্ণ নজরে অরণ্যর দিকে তাকালো, দীপ্ত গলায় বলল, ওই নামে আমাকে ডাকবেন না, শুনলে বমি আসে। এক মুহূর্ত থেমে সে জানালো, আমার নাম ইরাম কিবরিয়া, মিসেস কিবরিয়া ডাকলে বেশি খুশি হব। আরও ভালো হয় যদি একেবারেই না ডাকেন। মিসেস তো তুমি শুধু মির্জা সওদাগরেরই কবিতা। ইরামের সমস্ত শরীর গলিয়ে এলো বুঝি। এই লোকটার সঙ্গে একটা কথা বলতেও সে নারাজ। তাই উল্টো ঘুরে হনহন করে কোর্টরুমের ভেতরে চলে গেল। প্রাক্তনের চলার পথে চেয়ে মুচকি হাসল অরণ্য। বৃদ্ধাঙ্গুলে ঠোঁট ঘষে সে পা রাখলো। নজর ইরামের উপরে স্থির রইল। এক পা দুই পা, তৃতীয় পা দেওয়ার সময় অরণ্যর মনে হলো কিছু একটার সঙ্গে হোঁচট খেয়েছে সে। ভারসাম্য হারিয়ে আশেপাশে হাত বাড়ালেও ধরার মতো কিছু খুঁজে পেল না। হুট করেই তার হাতের কবজি চেপে ধরল কেউ। ফিরে দেখলো অরণ্য, দাঁড়িয়ে আছে সাইবান, চেহারায় বিরাট হাসি মেখে উজ্জ্বল চোখে চেয়ে আছে তার দিকে। আপনার পতনের সূচনা লগ্নে জানাই মোবারকবাদ। তৎক্ষণাৎ হাতের বাঁধন ঢিলে করে ফেলল সাইবান। যে হাতে অরণ্যকে ধরে রেখেছিল সেটা এমনভাবে ছেড়ে দিল যেন পিছলে গিয়েছে। অরণ্য ধপাস করে উল্টে পড়ল মেঝেতে। শব্দে আশেপাশে সকলে ঘুরে তাকালো। শরীরটা ব্যথায় ঝিমঝিম করে উঠল অরণ্যর। প্রসারিত দৃষ্টি মেলে সে দাঁড়ালো, সাইবানকে দেখল। ছেলেটা হাসলো দীর্ঘভাবে, নিজের হাতটা সরিয়ে পকেটে ভরে বলল, উফস, মিস্টেক। অরণ্য হুট করে হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় কতক মানুষ না চাইতেও ফিক করে হেসে ফেলল। আর কতক অবশ্য নেহায়েত ভদ্র, তাই অরণ্যর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। উঠে দাঁড়ালো অরণ্য, শীতল দৃষ্টিতে তাকালো সাইবানের দিকে। কিন্তু সাইবান তাকে দেখার জন্য বসে নেই। ছেলেটা ততক্ষণে হেঁটে চলে গিয়েছে স্ত্রীর কাছে, যেখানে বসে আছে বিবাদী পক্ষ। কাটায় কাটায় ঠিক 10টায় পেশকার উঠে দাঁড়ালেন, ধীর গলায় ঘোষণা করলেন, সবাই উঠে দাঁড়ান। তৎক্ষণাৎ পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। বেঞ্চ থেকে সকলে উঠে দাঁড়ালো। মৃদু পদশব্দ শোনা গেল। তারপরেই দেখা মিলল বিচারকের। এক বয়স্ক নারী, মাথায় চুলগুলো রূপালী বর্ণ ধারণ করেছে, পরিপাটি করে আঁচড়ে খোপা বাঁধা, অফ হোয়াইট রঙের শাড়ি এবং তার উপরে জড়ানো বিচারকের কালো উর্দি, চোখে রিমলেস চশমা, চেহারায় বয়সের ভার নেই, আছে দূরদর্শিতা এবং তীক্ষ্ণতা। তার নামটাই কিছুক্ষণ আগে অ্যাসলাসে ঢোকার আগে পড়েছিল ইরাম, ফারহানা ইয়াসমিন। তিনি এসে নিজের আসন গ্রহণ করলেন। এতক্ষণ যাবৎ যে গুঞ্জন ছিল তা একেবারেই মিলিয়ে গিয়েছে। বিচারক এখন পর্যন্ত কিছু বলেননি, তবুও তার উপস্থিতির প্রভাব ছড়িয়ে গিয়েছে চারপাশে। নীরবতা ভাঙছে শুধু পুরাতন ফ্যানের ক্যাচক্যাচ আওয়াজ। বসুন। গম্ভীর কণ্ঠটি ধ্বনিত হলো। সকলে একে একে বসে পড়ল, বিন্দুমাত্র সময়ক্ষেপণ ছাড়াই। মামলার কার্যক্রম শুরু হলো। পেশকার এক এক করে মামলা নং ধরে ডাকছেন, আর বাদী বিবাদী পক্ষ উপস্থিত হচ্ছে। কেউ 5 মিনিট, কেউ বা গুরুত্ব অনুযায়ী 10 মিনিটের মতো সময় পাচ্ছে। যত মামলা অগ্রসর হচ্ছে তত উৎকণ্ঠা বাড়ছে ইরামের। অজান্তেই শাড়ির কাপড় চেপে ধরছে, কখনো বা এদিক সেদিক তাকাচ্ছে, পা নাড়াচ্ছে। সাইবান অর্ধাঙ্গিনীর পাশে বসে আশ্বাসস্বরূপ শক্ত করে তার হাত ধরে বসে রইল। প্রায় ঘণ্টাখানেক বাদে অবশেষে কাঙ্ক্ষিত ডাক শোনা গেল। পেশকার চড়া আওয়াজে বললেন, মামলা নং 158/2027, অরণ্য মির্জা সওদাগর বনাম ইরাম কিবরিয়া। ইরামের বুকের ভেতরে এবার একটা মোচড় দিয়ে উঠল। নীরব ইশারা করলো সবাইকে। বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো তারা, তবে বাইরে বেরোলো না। বাইরে গিয়ে মাঝখানে দাঁড়ালেন শুধু শিশির চৌধুরী এবং অরণ্যর পক্ষের উকিল। বিচারক ফারহানা ইয়াসমিন তার টেবিলে পরিবেশন করা কাগজগুলো ঘেঁটে দেখছেন। না তাকিয়েই জিজ্ঞেস করলেন, বাদীপক্ষ?
এক পা এগোলেন অরণ্যর পক্ষের উকিল মহিলাটি, দীপ্ত গলায় বললেন, জি মহামান্য, বাদীপক্ষের পক্ষে উপস্থিত আছি। বিবাদী পক্ষ। পরের প্রশ্নে শিশির চৌধুরী ভারী এবং ধীর গলায় জবাব দিলেন, জি মহামান্য, উপস্থিত। ফারহানা কাগজপত্র ঘেঁটে বললেন, বিবাদী পক্ষ এখনো লিখিত জবাব দাখিল করেনি, তাই পরবর্তী শুনানি পর্যন্ত তাদের সময় দেওয়া হবে। বাদী পক্ষের কিছু বলার আছে। অরণ্যর উকিল বললেন, মহামান্য আদালত, বাদী মানে আমার মক্কেল, উক্ত শিশুটির জৈবিক পিতা। দীর্ঘদিন সন্তানের কাছ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। একজন পিতা হিসেবে তিনি নিজের অধিকার চান, তাই আদালতের আশ্রয় নিয়েছেন। শুধু অধিকার চাইলেই তো হয় না, শিশুর ভালো মন্দ, সুবিধা অসুবিধা এবং সর্বোপরি স্বার্থের কথাও বিবেচনা করতে হয়। সে যাই হোক, বিবাদী পক্ষ, এর বিপরীতে আপনাদের কিছু বলার আছে। শিশির চৌধুরী সংক্ষিপ্তভাবে জানালেন, পিতাকে সন্তানের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, বিষয়টির সঙ্গে আমরা একমত নই। আমরা মামলার কপি পেয়েছি, নির্ধারিত সময়ে লিখিত জবাব দাখিল করব। ফারহানা মাথা নাড়লেন, কাগজগুলো আরেকবার দেখলেন, অতঃপর জিজ্ঞেস করলেন, শিশুটি এখন কার কাছে আছে? মায়ের কাছে। চশমা সামান্য তুলে সামনে তাকালেন ফারহানা। বেঞ্চের ওপাশে দাঁড়িয়ে থাকা ইরামের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো তার। ইরাম ঢোক গিলল। বিচারকের দৃষ্টিতে সে সামান্যতম সহমর্মিতা কিংবা অনুগ্রহ খুঁজে পেল না, তাতে শুধু নিরীক্ষণ। এক পলক পাশে দাঁড়িয়ে থাকা সাইবানের দিকে তাকালেন তিনি, অতঃপর সরাসরি ইরামকে শুধালেন, উনি আপনার বর্তমান স্বামী? ইরাম খানিকটা ভড়কে গেল, তবে জবাব দিতে সময় নিল না। জি। আপনার ছেলের বয়স কত? 9 মাস। ছেলে আপনার আর আপনার বর্তমান স্বামীর সঙ্গে থাকছে? জি। আর কিছু জিজ্ঞেস করলেন না ফারহানা, কাগজ দেখে শেষ একবার অরণ্যের দিকে তাকালেন, অতঃপর ঘোষণা করলেন, বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিল করবে। মামলার পরবর্তী শুনানির তারিখ? ফারহানা 2 সপ্তাহ বাদে তারিখ দিলেন। আপাতত সেখানেই সমাপ্তি ঘটল। ইরাম ভেবেছিল আরও কিছু বোধহয় হবে, কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু প্রথম দিনে তেমন কিছুই হলো না। পরবর্তী শুনানির দিন থেকে সবটা শুরু হবে বোঝা গেল। শুনানির কাজ শেষ হতেই সাইবান এবং ইরামকে আগামীকাল দেখা করার কথা বলে প্রস্থান করলেন শিশির চৌধুরী। গাড়ির দিকে এগোলো ইরাম। মাথাটা ব্যথা করতে শুরু করেছে বিনা কারণেই, তাই কাউকে কিছু না বলে সে গাড়ির ভেতর উঠে বসলো। সাইবান বাইরে দাঁড়িয়ে নীরবের সঙ্গে কথা বলছে কেস নিয়ে। নীরবকে সিনিয়রের কাছে যেতে হবে অন্য কাজে, তাই যা বলার এখনই বলে নিচ্ছে। বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ একটা তামাটে গন্ধ নাকে গেল তার। পাশ ফিরে তাকাতে দেখা মিলল অরণ্যর। মনের সুখে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, ধারালো দৃষ্টি সাইবানের মুখে আবদ্ধ। নীরব বন্ধুর কাঁধে হাত রাখল। সাই, কাজে যা স্যালাইন, বন্ধুকে শীতল গলায় বলল সাইবান। নীরব এক নজর তাকালো, পরক্ষণে সাবধান থাকার ইশারা করে হাঁটা দিল। সাইবান গাড়ির দিকে যাবে ভাবল, তবে কি মনে করে আবার অরণ্যর দিকে ফিরল। অরণ্য কিছুই করছে না, 2 আঙুলে সিগারেট ধরে একমনে ফুঁকে চলেছে। তবে তার দৃষ্টি সাইবানের ওপর থেকে সরছেই না। রাস্তাঘাটে বখাটে ছেলেপেলে যেমন করে তেমন লাগছে অরণ্যকে। সাইবান ট্রাউজারের পকেটে 2 হাত ভরে কাছে এগিয়ে গেল, মুখোমুখি দাঁড়ালো অরণ্যর। পছন্দ হয়েছে? বিয়ে করবেন? সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পাচ্ছেন? অরণ্য একটু ঘাবড়ালো না, বরং সাইবানকে আপাদমস্তক দেখল। লজ্জা? অনেক লজ্জা পান বলে আমার সামনে আসতে দ্বিধা। চোরের মতো আমি যখন থাকি না তখনই প্রকট হন। বাঁকা হাসলো সাইবান, বুকে দুবাহু বেঁধে দাঁড়ালো। অরণ্য হাত থেকে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলল, অতঃপর বলল, আর যাই হোক, অন্ধ জন্তুর মতো কারো বাড়িতে গিয়ে ভাঙচুর করি না, হামলেও পড়ি না। সাইবান জানে অরণ্য কোন দিকে ইঙ্গিত করছে, তবে সে একটু টলল না। মহিষ যদি নিজেকে বনের রাজা ভেবে বসে, তবে সিংহের থাবা তো খেতেই হবে। অরণ্য খিলখিল করে হাসলো, সোজা হয়ে সাইবানের মুখোমুখি দাঁড়ালো। সৈনিক ভালোই হয়েছিস দেখা যাচ্ছে, তবে যুদ্ধটা কার জন্য করছিস ভেবেচিন্তে দেখবি না? অবশ্য তোদের তো রক্ত গরম, শুধু চোখে একটুখানি আদরের ঠুলি চাপিয়ে দিলেই হলো। শত্রুতা তো আমার তোর সঙ্গে নয়। ভ্রু কুঁচকে গেল সাইবানের। প্রথমবারের মতো অরণ্যর কথাই সে সামান্য একটু দ্বিধান্বিত হলো। কি বলতে চাইছেন? এটাই যে বুদ্ধি ঘটে কম না। এইটুকুন বয়স কি করছিস, কার জন্য করছিস ভেবেচিন্তে করবি না? বলতে বলতে অরণ্য প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করে নিল। সাইমন সতর্ক হলো, প্রস্তুত হয়ে রইল, যেন উল্টাপাল্টা কিছু করলেই পাল্টা আক্রমণ করা যায়। কিন্তু অরণ্যর তরফ থেকে তেমন কিছু এলো না। নিজের ফোন বের করে সে সাইবানের দিকে এগিয়ে দিল। প্রথমটাই সাইবান হাতে নিল না। এটা কি? নিজেই দেখ, নাকি ভয় পাচ্ছিস? এবার সাইবানের গায়ে লাগলো, তাই ফোনটা ঝটকা দিয়ে নিজের হাতে নিল। স্ক্রিনের দিকে তাকালো। প্রথমটায় তার মাঝে বিশেষ কোনো অনুভূতি হলো না।
কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় তার সমস্ত শরীর পাথরে পরিণত হলো। হৃদযন্ত্র বুঝি বিরতিতে গেল। মস্তিষ্ক দপদপ করে উঠল তীব্র চমকের তাড়নায়। সমগ্র দেহের শিরা উপশিরা জুড়ে খেলে গেল শীতল আতঙ্কের তরঙ্গ। অবিশ্বাস, বিস্ময়, বিহ্বলতা, ভয় সবকিছু একসঙ্গে ভর করল অন্তরে। ফোনের স্ক্রিনে ভাসতে একটি ছবি, খুবই অন্তরঙ্গ এক দম্পতির ছবি। রমণীটি ইরাম, কিন্তু পুরুষটি অনন্য নয়, ভিন্ন কেউ। সাইবার নিষ্পলক চেয়ে রইল। শুধুমাত্র ছবির ইরামের মুখপানে। না, ইরাম হতেই পারে না, এটা অন্য কেউ নিশ্চিত। ইরামের মতো দেখতে অন্য কেউ। ভুল দেখছে সাইবান। ঠিক ওই মুহূর্তেই তার কানে বাজলো অরণ্যর ফিসফিসে কণ্ঠস্বর। তাকদিরের যত্নের পাখি অবহেলার পাখিতে পরিণত হয় কেন জানিস? কারণ সেই পাখি অন্য কারো খাঁচায় ডানা ঝাপটায়। ব্যাস, আর সম্ভব হলো না নিজেকে ধরে রাখা। কয়েক সেকেন্ড কোনো প্রতিক্রিয়া করলো না সাইবান। চোখের সামনে শুধু কালো দেখতে পেল। শরীরটা ভারী হয়ে এলো, যেন কোনো কিছু ভর করেছে তার উপর। তীব্র আগ্রাসন অনুভব করলো সে। ইচ্ছা হলো টেনে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে কোনো কিছু। আর হাতের সামনে অরণ্যই আছে। সাইবানের কণ্ঠ বেয়ে এক অমানবিক শব্দের উদ্গীরণ হলো। ফোনটা মাটিতে সর্বশক্তিতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলল সে। ইউ মাদার ফাকার! অরণ্যর উপর ঝাঁপিয়ে পড়ল সাইবান হিংস্র জন্তুর মতন।